ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কোথায় যাব, নিরাপদ বিনিয়োগে নাকি ফটকাবাজিতে? এই শিরোনাম দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন। না করার কোনো কারণ নেই, কারণ আজকে বিভিন্ন পত্র পত্রিকায় যে খবরটি শিরোনাম হয়েছে সেটি হলো সুদের ব্যয়, সরকারের সুদ ব্যয় বেশি হয়ে যাচ্ছে এমন একটি যুক্তি দেখিয়ে গতকাল সঞ্চয়পত্র এবং বন্ডের মুনাফার কমিয়ে দেওয়ার একটা ঘোষণা, প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয়েছে এবং সেটি বিভিন্ন গণমাধ্যমের আজকের মূল শিরোনাম। এবং সেখানে যারা এই খবরটি যারা দেখেছেন অনেকেই আজকে সকাল থেকে বিভিন্ন ব্যাংকে গিয়ে বসে থেকেছেন, এটার বিস্তারিত জানতে চান, কতটুকু কি পত্রিকায় পড়েও তাদের অনেকের হয়তো সব প্রশ্নের উত্তর মেলেনি, অল্টারনেট আর কি হতে পারে সেগুলো নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করেছেন। আজকে সারাদিন ধরে আমাদের মতো অন্যান্য গণমাধ্যমে আমার বিশ্বাস সব জায়গায় অনেক ফোন এসেছে, অনেক জিজ্ঞাসা ছিল। সেই সব জিজ্ঞাসা মেটাবার একটা চেষ্টা থাকবে আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা শিরোনাম রেখেছি নিরাপদ বিনিয়োগে নাকি ফটকাবাজিতে, এরকম একটি শিরোনাম। আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। আমরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারকে পেয়েছি, তিনি সুইডেনে একটি কনফারেন্সে আছেন, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ার আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আর স্টুডিওতে পেয়েছি বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ মাসুদ কামালকে। স্বাগত জানাচ্ছি সকলকে। প্রথমে একটু দেখে নেই এই খবরটি, অর্থাৎ এই প্রজ্ঞাপন জারির পরপর কি অবস্থা হলো ব্যাংকগুলোতে এবং সঞ্চয়পত্র, ডাকঘরে যেখানে অনেকে এই ধরনের বন্ড কেনেন সেই সব জায়গায় কি লোকজনের কি জিজ্ঞাসা ছিল? সহকর্মী মফিদুল তপু খুঁজে তারই কিছু চিত্র তুলে ধরেছেন। ৬৮ বছর বয়সী রোকেয়া হাসানের সংসার চলে সঞ্চয়পত্রের মুনাফার টাকায়। প্রয়াত স্বামীর প্রভিডেন্ট ফান্ডের টাকার সঙ্গে স্থাবর সম্পত্তি বিক্রি করে পাওয়া নগদ অর্থে সঞ্চয়পত্র কিনেছেন নিরাপদ ও নিশ্চিত বিনিয়োগ হিসেবে। কিন্তু সঞ্চয়পত্রের সুদের হার কমানোর সরকারি সিদ্ধান্তে রোকেয়া হাসানের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যখন আমরা করেছি তখন হয়তো 1070 টাকা করে 1 লাখে, আর এখন তো কমতে কমতে এত কম যে প্রথম বছর একরকম, তারপরের বছর আরেকটু কমে, তারপরের বছর আরেকটু, মানে পেপারে যা দেখলাম আমি, কষ্ট হয় তাতে আর কি। এখন আমাকেও তো নতুন করতে হবে, একটা কমে দিতেছে, এখন কি করব, সংসার ওইভাবেই চালিয়ে নিতে হইতেছে আর কি। মতিঝিলের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সঞ্চয়পত্রের মুনাফা নিতে আসা মাসুদ হোসেন খান সরকারের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ। যারা নিম্ন মধ্যবিত্ত, যারা এইটার উপরে নির্ভরশীল, ওরা কোথায় যাবে? কোনো জায়গায় তো আপনার সিকিউরিটি নাই, নিশ্চয়তা নাই। এবার তো মনে করেন যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলতে গেলে ফাটকা ব্যবসা, একটা ক্লাসকে উপরে উঠে দেওয়া, আরেকটা ক্লাসকে শেষ করে দেওয়া, এটাই পলিসি। ব্যাংক আমানতের সুদের সঙ্গে সামঞ্জস্য রেখেই সঞ্চয়পত্রের মুনাফার হার সমন্বয় করা হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের কেউ। এক্ষেত্রে উচ্চবিত্ত এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের সুবিধা প্রাপ্তি আরও কঠোর নজরদারিতে আনা উচিত বলেও মনে করছেন তারা। 30 লক্ষ টাকার উপরে যাদের সঞ্চয়, তাদের ক্ষেত্রেই পরিমাণটি আমরা দেখতে পাচ্ছি যে 2-2.5% মতো করে কমানো হয়েছে, যেটা যৌক্তিক। পরিমাণের দিক থেকে বিচার করতে গেলে এর সুবিধাভোগী আসলে বৃহৎ আয়ের মানুষ এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিনিয়োগকারী, তারা কিন্তু এই সুবিধাগুলো নিচ্ছে, যারা এই সুবিধাগুলো আসলে পাওয়া উচিত না। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। আমাদের সহকর্মী মফিদুল তপুর রিপোর্টে মাসুদ হাসান খান যে এরকম করে বলছিলেন, সাধারণ মানুষের অনুভূতিটা কিন্তু এরকমই, প্রত্যেকেই ফোন করে মোটামুটি একই ধরনের অনুভূতি বলছেন, একই ধরনের প্রতিক্রিয়া দিচ্ছিলেন। আমি মাসুদ কামাল, আপনারও নিশ্চয়ই নিউজ রুমে বা পুরো সমন্বয় করতে গিয়ে একই ধরনের অভিজ্ঞতা, কি বলবেন? না, আমি আসলে দেখেন এখানে তো অনেক অর্থনীতিবিদ আছেন, ওনারা ব্যাখ্যা করবেন। তো আমার যেটা অবজারভেশন আর কি, যে একটা বিরাট শ্রেণী কিন্তু আছে আমাদের এখানে, যারা নাকি মনে করেন এই যে পেনশনের টাকা, স্বামীর প্রভিডেন্ট ফান্ডের টাকা অথবা নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা, এখন ওনাদের সবার বয়স হয়ে গেছে। এই বয়সে ওনারা কি করবেন? ওনারা তো একটা নিশ্চিত জীবনযাপন চাচ্ছেন, ওনারা কিসের উপর নির্ভর করবেন? ওনারা কোথায় বিনিয়োগ করবেন? ওনার বিনিয়োগের জন্য কি আপনার কোনো পথ আছে? নেই তো। তো উনি এই টাকাটার উপর নির্ভর করতেন। এদের সংখ্যা কিন্তু যে হিউজ সংখ্যা আমি তা বলবো না,
কিন্তু তার সংখ্যাটা একেবারে কম না, জি এরা হলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরা এটা করতেন। এখন আপনি কি কারণে করেছেন সেটা নিয়ে অনেক ব্যাখ্যা অর্থনীতিবিদরা দিবেন, সেই ব্যাখ্যা আমি দিলে হয়তো অতটা ভালো লাগবে না। তো আমি আমার অবজারভেশনটা খেলে বলি আর কি। তো এই লোকগুলো এখন যাবেন কোথায়? আপনি কি তাহলে পরোক্ষভাবে তাদেরকে এই ই ভ্যালির মতো প্রতিষ্ঠানের দিকে ঠেলে দিচ্ছেন, অথবা কি আপনি তাদেরকে ঠেলে দিচ্ছেন শেয়ার বাজারের দিকে? দেন শেয়ার বাজার দিকে, কিন্তু আমাদের শেয়ার বাজারের সম্পর্কে আপনাদের কি কোনো ভালো ধারণা আছে? অথবা আপনারা কি শেয়ার বাজারকে ভালো কিছু বলেন? চট করে দেখবেন যে দাম উঠিয়ে একজন লোক সব টাকা নিয়ে কেটে পড়তেছে, সেটা নিয়ে কোনো তদন্ত হবে না। তদন্ত হলো তদন্ত প্রকাশ হবে না, প্রকাশ হলো তার কোনো অ্যাকশন হবে না। তাহলে হচ্ছেটা কি? আলটিমেটলি আপনারা, আমি সামগ্রিকভাবে মিলে যেটা বলতে পারি, আলটিমেটলি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে আপনারা রাখতে চান না, এদেরকে আপনারা নিম্নবিত্ত বানিয়ে ছাড়বেন। যে তোমরা নিম্নবিত্ত হও, তখন আমাদের কাছ থেকে অনুদান নাও, আমাদের কাছ থেকে নাও, ভাতা নাও, বৃদ্ধ ভাতা নাও, ওইগুলি নাও। ওইগুলো মানে জাতিকে একটা একটা বড় শ্রেণীর অংশকে, জাতির, তাদেরকে আপনি ভিক্ষুক বানাতে চান। আর যারা বড় লোক আছে তারা আছে, ভিক্ষুকটা কিভাবে বানাতে চান? এক ধরনের ফটকাবাজি করে এবং তার টাকাটা ছিনিয়ে নিয়ে একরকম করে, যদি এখন কি হবে দেখেন, যার টাকাটা আছে, মনে করেন তার 20 লাখ 30 লাখ টাকা ছিল, মনে করেন 30 লাখ টাকা ছিল, ওটা রাখবে না। তার ছেলেরা, তার নাতিরা বলবে, ইয়াংরা বলবে যে মা তোমার টাকা তো কোনো কাজে লাগছে না, ওটা আমাকে দাও, আমি অমুক জায়গায় বিনিয়োগ করবো, এই 2 দিনে ডাবল হয়ে যাবে, বিনিয়োগ করবে, শেষ হয়ে যাবে একদম। এটা আমি মনে করেন একটা জিনিস হয় কি জানেন, আমাদের দেশের যারা সিদ্ধান্ত নিচ্ছেন এনারা সবাই হলো ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধি, মন্ত্রীরা পর্যন্ত। এখন তো ব্যবসায়ীরা সরাসরি মন্ত্রী হচ্ছেন, তো ওনারা আসলে ব্যবসায়ীদের লাভটাই দেখেন। এটা হয়েছে কেন? আমি যেটা সহজে বুঝি, যে এরা ব্যাংক থেকে লোন নেবে, এই সুদের হার কমাতে হবে, সুদের হার কমাতে গেলে ব্যাংকে আমানতকারী সুদের হার কমাতে হবে, ব্যাংকের আমানতকারী সুদের হার কমলে পরে সঞ্চয়পত্রের সুদের হার কমাতে হবে। তো আলটিমেটলি মূল লক্ষ্যটা কিন্তু ওই শ্রেণীকে, যারা নাকি ব্যাংক থেকে লোন নিচ্ছে, তাদের সুদের হার কমাতে হবে। তো তাদের সুদের হার কমাতে হবে কেন? মোদ্দা কথা হলো, ব্যবসায়ীদের স্বার্থটাই দেখাই হলো। আমার মতো ব্যক্তি যারা নাকি অর্থনীতির কিছুই বুঝি না, তাদের কাছে মনে হয়, যারা বুঝেন তারা ব্যাখ্যা করলে আমরা তো জ্ঞান প্রাপ্ত হব, জানি না কি। আমরা জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আমাদের প্যানেলিস্টদেরকে পেয়েছি, সবাই বোধহয় যার যার জায়গা থেকে পরিষ্কার করবেন। আমি ব্যাংকিং খাতটার সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত, খুব চমৎকার করে সহজ করে অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন, অনেক জিনিস আমাদেরকে। আমি শাহ এসারের কাছ থেকে একটু বুঝে নেই যে মাসুদ কামাল যে অভিযোগ আনলেন সাধারণের পক্ষ থেকে, এইটা কতখানি যৌক্তিক ব্যাংকার হিসেবে আপনি যদি আমাদেরকে একটু বোঝান। আমার যে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে। আমার যে অফিসিয়াল রোল একটু ক্রিটিক্যাল, বিকজ আমাদের ব্যাংকিং সেক্টরে একটা বক্তব্য আছে যে সঞ্চয়পত্রের হাইয়েস্ট রেট হলে আপনার ব্যাংকিং ডিপোজিট কমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ব্যাংকাররা সবসময় সঞ্চয়পত্রের হাইয়েস্ট ডিপোজিট রেটের বিপক্ষে থাকে। কিন্তু একটা কথা এখানে আমাদের যখন সার্বিকভাবে বিচার করব, তখন কতগুলো জিনিস আমাদের একটু মাথায় রাখা দরকার। বাংলাদেশে এখন ব্যাংক ডিপোজিট হলো 13,85,000 কোটি টাকা এই মুহূর্তে ব্যাংক ডিপোজিট আউটস্ট্যান্ডিং, আর আপনার সঞ্চয়পত্র আউটস্ট্যান্ডিং হলো 3,44,000 কোটি টাকা। এখন একটা পর্যায়ে বলা হতো যে সঞ্চয়পত্রের হাই ইন্টারেস্ট রেট আপনার ব্যাংক ডিপোজিটের প্রতিপক্ষ, ব্যাংক ডিপোজিট রেটের প্রতিপক্ষ। কিন্তু আপনারা এখন জানেন যে বাংলাদেশে ব্যাংকিং ডিপোজিট রেট আপনার হাইয়েস্ট কয়েকদিন আগে, মানে বাংলাদেশ ব্যাংক ইন্টারফেয়ার করে এটাকে 5.66% করেছেন। তো সুতরাং ওই যুক্তিটা এখন আর খাটছে না যে আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট আপনার ব্যাংক ডিপোজিটের একটা প্রতিপক্ষ, এই যুক্তিটা কিন্তু এখন আর খাটছে না। এখন ভবিষ্যতে কি হবে এটা কিন্তু আমরা জানি না। কিন্তু আপনার চিরায়ত অর্থনীতির একটা বিষয় আছে যে আপনার সঞ্চয়পত্রের ইনভেস্টমেন্টটা সবচেয়ে সেফ সাধারণ মানুষের জন্য। তো যখন আপনার সরকারি বন্ড ছাড়ে সেটা সেফেস্ট, এবং সাধারণত এটার প্রাইস কমই থাকে। এটা হলো একটা চিরায়ত অর্থনীতির বিষয়। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি চিন্তা করে দেখেন যে 2020 সালে সঞ্চয়পত্রের নেট সেল ছিল 14,428 কোটি টাকা, আর আপনার 2021 সালের জুনের মধ্যে, আমি ফাইন্যান্সিয়াল ইয়ার বলছি, এটা হয়ে গেছে 41,968 কোটি টাকা। এবং এই সময়টাতেই আপনারা দেখেছেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেটটা সবচেয়ে কমেছে, মানে ডিপোজিটরের জন্য, এবং সঞ্চয়পত্র বিক্রিটা বেড়ে গেছে।
তো সঞ্চয়পত্রটা তো আসলে সরকারের এক ধরনের বড়ই, এবং সরকার যে সুদটা সঞ্চয়পত্রের যে মুনাফাটা সাধারণ মানুষকে দিয়ে থাকেন, এটা কিন্তু সরকারের ট্যাক্স কালেক্টেড মানি থেকেই দিতে হয়। সরকার তো আর টাকা বানান না, সরকার কারো কাছ থেকে কালেক্ট করে কাকেও দেন, সেটা দিতে হয়। সেদিক থেকে সরকারের একটা বিষয় এখানে বলার থাকে। কিন্তু আবার একটা বৈশ্বিক একটা দেশেরও একটা ব্যাপার আছে। ধরেন যে সমস্ত দেশের ক্লাসিক্যাল ইকোনমিক থিওরিতে আমরা সেফেস্ট ইনভেস্টমেন্ট ইজ শুড বি দ্য চিপেস্ট নিয়ে গল্প করি, সেই সমস্ত দেশে কিন্তু সোশ্যাল সিকিউরিটি মেকানিজম থাকে। সেই সমস্ত দেশে রিটায়ারমেন্ট হয়ে গেলে একজন মানুষ কিভাবে বাঁচবে, সে কি করে সংসার চালাবে, তার মেডিকেল কি করে এনশিওর হবে, এগুলো কিছু কিছু মানে কম বেশি একটা বিধিবদ্ধ ব্যবস্থা থাকে। বাংলাদেশে কিন্তু এই ধরনের বিষয়গুলো নেই। আমরা যতই চিন্তা করি না কেন যে আমরা অনেক মানবিক, কিন্তু আসলে একজন বৃদ্ধ বা একজন যিনি একটা সময়ে এসে তার উপার্জন হারিয়ে ফেলেন, তখন কিন্তু তার জন্য আমাদের দেশে কোনো সোশ্যাল সেফটি নেটওয়ার্ক নেই। এটা আমাদেরকে বুঝতেই হবে। সেটা শুধু সামাজিক এবং পারিবারিক দিক থেকেই আমরা এটা করে থাকি। তো সেজন্য আপনার সঞ্চয়পত্র একটা সেফ এবং একটা মানুষের জন্য একটা মঙ্গলজনক বিষয়, সেজন্য এটার প্রতি একটা মানবিক দাবি সবসময় থাকে। এবং এই মানবিক দাবিটা কিন্তু আপনি বৃহত্তর অর্থনৈতিক ক্ষেত্রে দেখলেও কিন্তু অযৌক্তিক নয়। এবং কেন অযৌক্তিক নয়, এটা যদি পরে আপনি আমাকে সুযোগ দেন, কারণ আমি অনেকক্ষণ বলে ফেলেছি, এখানে আরো অনেক বিজ্ঞ কেন অযৌক্তিক নয় সেই জায়গায় আমি রাখলাম, আমি লিখে রাখলাম আপনার পয়েন্টটা কেন অযৌক্তিক নয়। কিন্তু আমি এখানে আমাদের সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আছেন, সকল কিছুর জবাবই তো দেবেন। সাধারণ মানুষ যেই সব ক্ষোভ প্রকাশ করছে, গরিবকে আরো বেশি দরিদ্র এবং ভিক্ষুক বানানোর একটা চেষ্টা ইত্যাদি নানা রকমের ক্ষোভের কথা আছে। আরো দু একটি ক্ষোভের কথা শুনে আমি ডক্টর শামসুল আলম স্যারের কাছে যেতে চাই এই মানবিক দাবির বিষয়টি নিয়ে। একটু শুনে নিতে চাই আমাদের সহকর্মী একে আজাদের ক্যামেরার সামনে কি কি বলছিলেন আজকে বিনিয়োগকারীরা। পেনশন আর সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, তা আমি তো এখন এটা দিয়ে আমার ধরেন জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে, তাই না? তো সুতরাং সংসার চালানো তো খুব কঠিন হয়ে যাচ্ছে। সংসারের পিছনে ব্যয় করি, বাচ্চাদের জন্য, নিজের পরিবারের জন্য। এটা আমাকে প্রতি মাসে একটা লাভ্যাংশ দেয়, কিন্তু লাভ্যাংশ তো কমে দেওয়ার কারণে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাচ্ছে। বাচ্চা দুইটা আপাতত এখনো ছোট, এদের তো একটা ভবিষ্যৎ আছে, আমার তো এখন বুঝিনি। এটার জন্যই আমাদের এই সঞ্চয়পত্র তাদের জন্য রাখা আর কি। শুধু রেট কমানো নয়, এর উপরে আমরা যে ইন্টারেস্টটা পাই তার উপরে আবার 10% সরকার কেটে নেয়, তাহলে আমাদের থাকলোটা কি? বিভিন্ন ধরনেরই আছে, ফ্যাসিলিটি আছে, যেরকম পরিবার 3 মাস অন্তর 5 বছর মেয়াদি, যার জন্য আর কি এখানেই সবাই আসে আর কি। আমার তো ইনকাম ট্যাক্স দিতে হয়, যেহেতু রিবেট পাওয়া যায়, সেই জন্য কিনেছি। আমরা 1800 যারা সঞ্চয়পত্র করেছি তাদের মুনাফাটা যাতে আমাদের সোনালী ব্যাংক বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে যায়, তাহলে আমাদের খুবই ভালো। কেননা নাহলে আমরা সকালে আসি বাসা থেকে 3টা বা 4টা বাজে যাই। আমরা অবসরপ্রাপ্ত মানুষ, আমাদের ক্ষেত্রে এটা তো একটু সমস্যা হয়, কারণ আমাদের তো আর কোনো ইনকামের সোর্স নাই। অনেকে আছে এটা ফিক্স করে এটার উপরে সংসার চলে, তারা কিছু করে না, এই লভ্যাংশটা নিয়ে তাদের সংসার চালানো হয়। অনেকগুলো ছোট ছোট অভিযোগ অথবা কিছু সুবিধা পাওয়ার জন্য যে চাহিদা আবদার, সব কিছু নিয়েই আমি ডক্টর শামসুল আলম স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই। একটি মানবিক সরকারের যে দায়িত্ব, এবং যেই দেশে হলমার্ক, ডেস্টিনি আর ইভেলি একেবারে গরম গরম খবর, প্রতিদিনই এগুলোর হেডলাইন হয়, যে কোনো সুযোগেই মানুষ ঝাঁপিয়ে পড়ে এরকম ভাওতাবাজি, ফটকাবাজি, প্রকাশ্যে ভাওতাবাজি শব্দটা বলে মানুষকে প্রতারণা করার সুযোগ পায় গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে। সেখানে আমরা কিভাবে মানুষের এই যে নিরাপদ যে বিনিয়োগের সুযোগটা, সেখান থেকে কিভাবে আমরা নিরুৎসাহিত করছি? আমরা নিরুৎসাহিতই বলছি, স্যার আপনি ডিফেন্ড করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। যে রিপোর্টিংটি করা হলো এই প্রতিবেদনের শুরুর মুহূর্তে, কিছু আবেগ ঘন বক্তব্য শুনলাম। নিম্নবিত্ত, হয়তো এর উপরে নির্ভরশীল সাধারণ মানুষ, ছোট ছোট কর্মজীবী বা পেশাজীবী ছিলেন, তারা হয়তো সঞ্চয় করে ওটার উপরে নির্ভর করছেন। তো তাদের সেই সঞ্চয়ের পরিমাণ নিশ্চয়ই এক কোটি নয়।
তাহলে তো তারা আর এত নিম্ন আয়ের মানুষ হতেন না যারা সঞ্চয় করতে পারে না 1 কোটি বা 50 লক্ষ নয়, 30 লক্ষ নয়। আমার ধারণা 30 লক্ষ বিনিয়োগকারীরা কিন্তু খুব প্রান্তিক জনগণ হওয়ার কথা না, একটু মধ্যম পর্যায়ে জীবন জীবিকা চালিয়ে যারা ছিলেন তাদের ওটুকু সঞ্চয় হতে পারে। তো সেই জন্যই 2015-তে একবার সুদের হার কমানো হয়েছিল, এখন 6 বছর পর এই সুদের হারটি কমানো হলো। মনে রাখতে হবে 15 লক্ষ টাকা পর্যন্ত যারা বিনিয়োগ করেছেন তাদের এটা কোনো পরিবর্তন হবে না। তো 15 বা 20 লক্ষই হতে পারে যারা এই আবেগের কথাগুলো বললেন। এর চেয়ে বড় বিনিয়োগ হলে আমার তো ধারণা তারা তাহলে সচ্ছল পরিবার থেকে এসছেন বা সচ্ছল পরিবারই হতে পারে। আর একটি বিষয় মনে রাখতে হবে, এটা সরকার একটা বড় রকমের ভর্তুকি, এটার সঙ্গে ডেপোজিটের যে ব্যাংকার সাহেব বললেন ডেপোজিটের যে রেট সেটার সম্পর্ক আছে, দেশে বিনিয়োগের যে পরিস্থিতি তার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এটাও সত্য, আমাদের দেশে সামাজিক ইন্স্যুরেন্স নেই বা আমাদের ছেলে মেয়েদের সকল পর্যায়ে শিক্ষার জন্য সরকারি একটা ভাতা বা পোষণ ভাতা সেটা এই দেশে নেই। কাজেই সে কারণেই এবং চিকিৎসার ক্ষেত্র আউট অফ পকেট এক্সপেন্স যেটা বলে, নিজের পকেট থেকে খরচ, একটা সরকার থেকে যা পায় তার চেয়ে বড় রকমের 67-68 ভাগ আমাদেরকে বহন করতে হয় ব্যক্তিগতভাবে গড়ে। তো সেই হিসাবে তারা যে আবেগগুলো প্রকাশ করছেন সেটা তো অবশ্যই আমি মনে করি তারা করতেই পারেন। তবে এটাও মনে রাখতে হবে এটা কিন্তু একটা ক্ষুদ্র অংশ। যারা প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ করেছেন, যারা কোটি টাকার উপরে বিনিয়োগ করেছেন পেনশন পেয়ে 1 কোটির উপরে 95 লক্ষ 1.5 কোটি, তাদের কাছে 15 লাখ টাকার বেশি যদি বিনিয়োগ করা হয়ে থাকে 30 লাখ পর্যন্ত, তাহলে 1% মুনাফা কমবে। 30 লক্ষের উপরে মুনাফা কমবে, প্রাপ্ত মুনাফা 2% কম। সেটি আমার মনে হয় হার হিসাবে খুব ব্যাপক নয়, কমানোটা হয়েছে খুব কম হারে সুদের হারটা। তো এইটি করতে গিয়ে সরকারকে বাজারের অবস্থা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিনিয়োগ পরিস্থিতির কথা অবশ্যই ভাবতে হবে, ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটার সঙ্গে সংযোগ থাকতে হবে। আপনারা সকলেই জানেন 13-14% ইন্টারেস্ট রেট এমনিতেই ছিল ল্যান্ডিং, আর ডিপোজিটও তো 7-8%, 9% ছিল, সেগুলো কমে এখন 9%-এর নিচে আসছে ল্যান্ডিং রেট, ঋণ দেয়া 5-6% হলো ডিপোজিট রেট। 5-6% ডিপোজিট হলে 10% সুদের হার গড়ে, এটা কিন্তু প্রায় দ্বিগুণ। কাজেই এটা আমরা যেভাবেই বলি, হয়তো রিপোর্টিং এর খাতিরে আমরা ওইগুলো তুলে ধরি অনেক সময় মানবিক অবস্থাটা দেখানোর জন্য, সেটা ঠিক আছে একেবারে নিম্নবিত্তের জন্য, কিন্তু সঞ্চয় কেবল নিম্নবিত্ত করে না, কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু বেশ সচ্ছল প্রাক্তন সচিব বা উচ্চপদস্থ কর্মচারী মানে কর্মকর্তা এই জাতীয় এবং প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগ, তো সেটার জন্য তো সুদের হার কমানোটা আমি অযৌক্তিক মনে করি না। হ্যাঁ, 15 লক্ষ না হয় এটা 15 থেকে 20 লাখের মধ্যে আমি মনে করি দরিদ্রদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা হলে আমি সামগ্রিকভাবে এটা আমার অনুভূতি। তবে এই সুদের হার কমানোর দাবি কিন্তু সাধারণ অর্থনীতিবিদদের ছিল বহুদিন। 2015-র আগ পর্যন্ত এটা নিয়ে বহু আমরা কথাবার্তা শুনেছি যে এত সুদের হার কেন, এত সুদের হার কেন, এবং সে কারণে দেখা যেত লক্ষের 3-3.5 গুণ 4 গুণ বেশি বিক্রি হতো সঞ্চয়পত্র। তো এইটা এক ধরনের যে বিনিয়োগ হওয়ার কথা, স্যার এটা কি মানে খুব বেশি বিনিয়োগ চাইতে হলে সুদের হার ব্যাংকের কমে আসতে হবে, সঞ্চয়পত্রও কমে আসতে হবে। আচ্ছা, মানে এই হারটা কি খুবই বেশি বলে আপনারা এটা রিভিউ করছেন, নাকি সেফ বিনিয়োগের কোনো তো জায়গা নেই আমাদের এর বাইরে? আর যথেষ্ট আমরা যদি এই যে বলছি মানবিক সরকার দায়িত্ব, এই যে সামাজিক দায়িত্ব, উচ্চবিত্ত মধ্যবিত্ত বলে কি কোনোটা থাকবে না? আর যে ক্যাটাগরির বলেছেন স্যার, যে সিনিয়র সচিব অমুক সমুক, তারা সার্ভিং অবস্থায় একরকমের লাইফ লিড করেছেন, দিন শেষে যদি 1 কোটি টাকা তারা পেনশন নিয়ে সেটা একটা নিরাপদ সরকারের ব্যবস্থাপনার একটা নিরাপদ বিনিয়োগে রাখতে চান, সেখানে আমাদের উৎসাহিত করা কি উচিত নয়? নাকি আমরা সেটাকে তাদেরকে আমরা একটু
এখানে আরো একটু নিরুৎসাহিত করব, আবারও ওই কোনো ফটকাবাজির দিকে যাওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করব? ফটকাবাজির বিষয়টা তো অবশ্যই আমাদের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা ঝুঁকি বা বড় রকমের, সেটা আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে এর গভর্নেন্স, এর প্রশাসন আর উন্নত হওয়া দরকার। বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আরো সোচ্চার হওয়া দরকার, আরো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এ বিষয়ে বোধহয় সন্দেহ খুব কমই আছে, সেটা ঠিক আছে। তবে এটা আপনাকে বলি, যে কথাটা আপনি বললেন, সচিব কিন্তু দ্বারা উঠেছেন বা এর মধ্যবর্তী পর্যায়ে বা এডিশনাল সেক্রেটারি বা সেই পর্যায়ে বা বিশ্ববিদ্যালয় অধ্যাপক, তাদের শুধুই পেনশনের নির্ভর করতে হয় বলে আমার কিন্তু মনে হয় না। এই জন্য আমার চেনা জানা যা আছে, সম্মানজনক ব্যতিক্রম বাদ দিয়ে বেশিরভাগ সচিবের একাধিক অ্যাপার্টমেন্ট আছে, জমি জমা আছে, প্লট আছে। মাফ করবেন, অবশ্যই ব্যতিক্রম আছে, আমি এটা স্বীকার করি, সেটা সংখ্যাটা কিন্তু কম, 10, 15, 20 হতে পারে, জানি না। কাজে যারা অসচ্ছল নন, তাদের এই সঞ্চয়ের উপর নির্ভর করতে হয়, এইটা বোধহয় আমার পক্ষে ভাবাটা একটু কঠিন। যে আয় অতীতে হতো না, গত 5-10 বছর যেভাবে বেড়েছে, সেই আয় দিয়ে সচ্ছলভাবে চলা যায় এবং কিছু সম্পদ গড়ে তোলা যায়। কাজে পেনশনের উপর তাদের ইয়ের উপর নির্ভর করতে, সঞ্চয়পত্রের উপরে, এটা আমার মনে হয় এটা শৌখিন বিনিয়োগ অনেকের ক্ষেত্রে। জি স্যার, সচ্ছল হ্যাঁ হতে পারে কারো কাছে শৌখিন, যারা ফটকাবাজিতে দেয় তা সেখানে তো আমরা শৌখিন বলবো না, লোভের জন্যই বলবো। কিন্তু এখানে যদি নিরাপত্তার জায়গাটা আমরা নিশ্চিত করি, আমরা ধরে নিলাম রিটায়ার্ড পার্সনদের নিয়েই কথা বললাম, তাদের অনেক টাকা, সেটা নিরাপত্তা দেওয়াও তো একটা রাষ্ট্রেরই তো দায়িত্বের মধ্যে পড়ে। তো সেখানে আমরা কেন এখানে তো আরো বাড়ানো উচিত, মানে অন্তত তারা যেন টাকাটা এই সঞ্চয়পত্র এবং ব্যাংকেই রাখেন। এটা আমাদের ব্যাংকিং সেক্টরে আমাদের উন্নয়নের জন্য ব্যবহৃত যাতে হয়, সেই জন্য তো এই ইন্টারেস্ট আরো বাড়ানো উচিত। সেখানে দিনের পর দিন কমানো এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত নানান ডিবেটে আমরা যাচ্ছি। ব্যাপারটা স্যার একটা অসাম্যের কথা বলছি না, এই জায়গাটায় নিশ্চয়ই যোগ করবেন আপনি। তার আগে আমি একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, তিনি ফাইন্যান্সের শিক্ষক এবং দীর্ঘদিন এই সেক্টর নিয়ে অনেকদিন কাজ করছেন। আমি তার কাছ থেকে একটু শুনে নেই যে আসলে আইডিয়াল সিচুয়েশনটা কেমন হওয়া উচিত বাংলাদেশের বাস্তবতায়। আনমিউট করতে হবে স্যার। ধন্যবাদ আমাকে দুটো কথা বলতে দেওয়ার জন্য। আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, ব্যাপক পরিবর্তন হয়েছে। এটা আগে যেভাবে একটি অর্থনীতি ছিল আমাদের, সেখান থেকে এই অর্থনীতির বিবর্তন হয়েছে। সে আগের ধ্যান ধারণা এবং আগের যে ডাইমেনশন গুলো ছিল, সেখানে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি প্রমাণ দেয় আপনাকে যে আমরা একসময় আমাদের পভার্টি রেট অনেক ছিল, এখন সেটি কমেছে। আবার অন্যভাবে যদি বলি, আমাদের যে ম্যাক পপুলেশন অর্থাৎ মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট কনজিউমার যারা, সেটি 7.5% থেকে প্রায় বেশ কিছু দূর বেড়েছে এবং আমরা আশা করছি যে আগামী কয়েক বছরে এই মিডল ইনকাম গ্রুপটি আরো বৃদ্ধি পাবে। তো সেই পুরনো ধাঁচের একটি স্পন্সর্ড ইন্টারেস্ট রেট দিয়ে কিন্তু বিনিয়োগের চিন্তা করলে কিন্তু আমাদের হবে না। এটি একটি অনুদান, এই টাকাটা কিন্তু আসে অতি সাধারণ নগণ্য যারা মানুষ আছে তাদের প্রদত্ত বিভিন্ন ধরনের ট্যাক্স থেকে আসে। এটা কিন্তু সরকার অন্য কোনো ভাবে পান না। তাহলে আরো দরিদ্র যারা, তাদের একটি পণ্য কিনলে সেই পণ্য ট্যাক্স থেকে টাকা আসছে, সেই টাকাটি হয়তো বা একটি মধ্যবিত্তে প্রয়োগ করা হচ্ছে তার আর্থিক জন্য, সেটিও ঠিক আছে। এটি বিভিন্ন কম্বিনেশন থেকে হবে। আপনাদেরকে মনে করার কারণ নাই যে এটি একটি অপ্রয়োজনীয় সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তটাকে সমর্থন করি। এটি করতে হবে যে অন্যান্য যে বিষয় আছে, বিনিয়োগে যে বিভিন্ন খাত আছে বা বিনিয়োগে যে নতুন নতুন পণ্য আমরা আনতে পারি, এক্ষেত্রে আপনাদেরকে কতগুলো বিষয় জানতে পারি। যেমন আপনারা বলেছেন ফটকাবাজি, আসলে
শব্দটি বেশ মুখরোচক হলেও কিন্তু এখান থেকে বিবর্তন সম্ভব। যেমন মনে করেন যে সরকার যে ট্রেজারি বিলগুলো বিক্রি করে সেগুলো সরকার সচেষ্ট। আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে বা সেটি সাধারণ মানুষ সেই বিলগুলোকে কিনতে পারবে, বন্ডগুলোকে কিনতে পারবে, যেগুলোর একটা সেকেন্ডারি মার্কেটও তৈরি হবে। সেটার জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ফর এক্সাম্পল ইজ ফুলি রেডি ইন লাইন উইথ দি বাংলাদেশ ব্যাংক। অতএব এই ধরনের নতুন নতুন পণ্য আসবে। আমরা আমাদের সিকিউরিটি মার্কেট থেকে যারা বিভিন্নভাবে বিনিয়োগ করতে গিয়ে ঝুঁকির সম্মুখীন হন বা ভুল সিদ্ধান্ত কাছাকাছি চলে যান, তাদেরকে নিরাপদ করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করেছি। যেমন মিউচুয়াল ফান্ড তার মধ্যে একটি, যেখানে সহজেই বিনিয়োগ করে এই ফটকা ব্যবস্থা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন, ঝুঁকি মুক্ত করতে পারেন। অতএব আমি মনে করি যে যদি আমরা নতুন নতুন পণ্যের সুপারভিশন এবং মনিটরিং কে বাড়াতে পারি এবং সেক্ষেত্রে যদি আমরা সচল থাকি এই অর্থে যে যখনই কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে সেগুলোকে নিরসন করতে পারি এবং নতুন নতুন ডিজিটালাইজড এবং আইসিটি প্রডিউস যে সমস্ত ডাইমেনশন আছে তার মাধ্যমে যদি পরিচালনা করতে পারি, সেক্ষেত্রে আমি আশা করি যে এই ফটকাবাজির যে একটি সম্ভাবনা থেকে থাকে সেটি অপেক্ষাকৃত অনেক কমে আসবে। আপনি ফটকাবাজির সম্ভাবনা যদি থেকে থাকে, জি আপনি বলছেন যদি থেকে থাকে, কিন্তু আমরা এই ফটকাবাজির বাস্তবতায় আছি। যেই সময় আমরা এই অনুষ্ঠানটি করছি, যেদিন আমাদের শিরোনাম এই সঞ্চয়পত্রের উপরে সুদের হার কমানো হলো, আবার সেদিনই বলছি ই ভ্যালির যে টাকা মানুষ যে বিনিয়োগ করেছে সাধারণ মানুষ সেটা পাওয়া সম্ভব নয়, বাণিজ্য মন্ত্রী বলছে। সুতরাং এই বাস্তবতায় আপনি আগের ড্যামেজের কথা বললেন, যেগুলো তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমার আগের ড্যামেজ তো অনেক সময় ভুলেই যাচ্ছি, আগের ড্যামেজ ভুলতে না ভুলতে কিন্তু নতুন ড্যামেজের মধ্যে পড়ছি। ওটাই আমাদের একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে। সিস্টেম ঠিক না করে আমরা কিভাবে মানুষকে এক ধরনের রিফর্ম অথবা রিভিউর কারণে একটু আতঙ্কিত করে ফেলছি কিনা। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন, স্ক্রিনের উপরে যে নম্বরটি আছে, সারাদিন ভর আপনারা আমাদের এই নিউজ রুমে নানান প্রশ্ন নিয়ে ফোন করেছেন, এই অনুষ্ঠানেও ফোন করে অংশ নিতে পারেন। আমাদের সঙ্গে প্যানেলিস্টরা আছেন, তারা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন বিরতির পরে। নিরাপদ বিনিয়োগে নাকি ফটকাবাজিতে, এই শিরোনামে আমরা আজকে ইস্পানি নিউজ আওয়ার এক্সট্রায় আলোচনা শুনছি। বিরতিতে যাবার আগে মোটামুটি সবাই একটু একটু করে যোগ করেছেন। আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদের কাছ থেকে একটু পরিষ্কার হতে চাই। সুদ ব্যয় বেশি হয়ে যাচ্ছে এমন একটি যুক্তি, এটি তো আমরা বলছি বিনিয়োগ, সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র, যাই বলি না কেন বিনিয়োগ, এবং এই বিনিয়োগেও তো এই বিনিয়োগটা সেটাও তো সরকার বিনিয়োগই করে। তো এখানে সুদ ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এই লাইনটির মধ্যে এক ধরনের দাক্ষিণ্য আছে। মানে মনে হচ্ছে যে এটা কষ্ট করে আমার টাকাটা রাখছে, নিরাপদে রাখছে এবং আমাকে উল্টো সুদও দিচ্ছে। ব্যাপারটা কি তাই আসলে? ধন্যবাদ। একটি অত্যন্ত পুষ্টিকর প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য। বিষয়টা হচ্ছে বিনিয়োগ, কিন্তু আমি একটু যাই সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দিকে। আমাদের যে প্রথম যে সারণীটি বাজেটে আমরা দিয়ে থাকি, যেখানে আগে আমরা আমাদের কত রেভিনিউ আর্নড হবে সেটা বলি, তারপরে ব্যয় কত, তারপরে ওখানে একটা ঘাটতি একটা অঙ্ক করি। সেই ঘাটতি কিভাবে মিটাবো সেটার নিচের দিকে বিটুইন দ্য লাইন্স কিছু আছে, বৈদেশিক ঋণ ইত্যাদি আসার পরে দুটো জায়গায় খুব ইম্পর্টেন্ট। এটা অনেকটা ওই আপনার ডায়াবেটিস রোগের মতো আর কি। আপনার যদি সুগার বাড়ে তাহলে আপনার ওদিকে সমস্যা হয়। সেটা হচ্ছে এর একটা কুলিং ফ্যাক্টরটা করে কিন্তু সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র থেকে যদি আমার বেশি ইয়ে হয়, মানে প্রাপ্তি হয়, তাহলে আমার ব্যাংকের বরোয়িং কমে যায়। ব্যাংকের বরোয়িং কমে যায়, এটা হচ্ছে সবসময় এটা ব্যালেন্স শিট একটা ইফেক্টের ব্যাপার। যেটা সরোয়ার যথার্থই বলছিলেন, এক সময় ওটা বিষয় ছিল যে সঞ্চয়পত্র এবং ব্যাংকের এই সুদের ভিতরে একটা এক ধরনের অন্যতম প্রতিযোগিতা ছিল, কারণ তখন ব্যাংকিং রেট ছিল 6 বা 7 বা 8 বা ইত্যাদি, আর এই সঞ্চয়পত্র ছিল, এই জন্য ওখানে একটা ব্যাপারটা এমন আসতো। এখন পুরো ব্যাপারটা কিন্তু রিভার্স হয়ে গেছে। রিভার্স হয়ে যাওয়ার ফলে এখন যদি আমার সঞ্চয়পত্রের ওখানে যদি বেশি হয়,
সেটা আমার ব্যাংকিং এর ওখানে ব্যালেন্স শিটে হয়তো একটা উপশম দেবে, কিন্তু আমার এটা অন্যভাবে আমার ইফেক্টটা কিন্তু খুব বেশি হয়ে যাবে। কেননা এখানে যখন বাজারে বা অন্য সব জায়গায় আমার ইনফ্লেশনের সাথে যখন আমি রিলেট করি, তখন দেখবো যে যেমন যারা বলছেন, এটা আমিও ভুক্তভোগী মনে করতে পারি, আই এম অলসো উইথ দেম, বলছেন যে আমরা কিভাবে চলবো ইত্যাদি। এই কথাটা যখন বলা হতো তখন ইনফ্লেশন রেট কত ছিল, এখন তো ইনফ্লেশন রেট কমে আসছে এবং সেটা ব্যাংকের রেটের সাথেও কমে আসছে। সুতরাং কমে আসছে বলেই এখানে আমার যদি ব্যালেন্স শিটে যদি সঞ্চয়পত্রের উপরে যদি আমার ঋণ বেশি বাড়ে, তাহলে আমার ওখানে ব্যাংকিং খাতের সাথে যে সমন্বয়ের যে সুযোগটা যেটা, সেটা অন্যভাবে এটা অভিঘাত সৃষ্টি করে বা হয়। সেই কারণে এখানে কিন্তু এরকম নয়, একসময় হয়তো মনে করা হতো যে যাদের স্বল্প সঞ্চয় বা এটা নিরাপদ, তারা বিনিয়োগ করতে পারছেন না, সেই কারণে আচ্ছা ঠিক আছে সঞ্চয়পত্রকে আমরা উৎসাহিত করি। এটা কিন্তু অলওয়েজ পরিস্থিতির সাথেই কিন্তু হয়। আপনি যদি গত 50 বছরের আমাদের সঞ্চয়পত্রের সুদের হার নির্ধারণ এবং দাঁড়িয়ে দেখেন, এখানে কিন্তু উত্থান পতন ঘটেছে। ইট হ্যাজ রিফ্লেক্টেড দি মার্কেট কন্ডিশনস এন্ড এভরিথিং। তো সেই রকম একটা সিচুয়েশনে কিন্তু এসে এই অবস্থায় দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক, আমাদের অর্থনীতিতে যে বৈষম্য বা যেটা হয় একটা উন্নয়নের সময় নানান কারণে বৈষম্য বাড়ে, যেমন আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা কম, এতেই বোঝা যায় যে আমাদের এখানে অনেক করের এখানে অনেক অসামঞ্জস্যতাপূর্ণ আছে। সেই রকম একটা পরিস্থিতিতে যে হঠাৎ করে এই যে সুদের হার, সঞ্চয়পত্র সুদের হার কমানোতে যে ইম্প্যাক্টটা পড়বে, সেটার আসলে খুব সূক্ষ্মভাবে নিরপেক্ষভাবে ভাবার একটা দরকার আছে। যেমনটি বলা হলো এবং সরকারের সার্কুলারেও যেটা আছে, 15 লাখ টাকা পর্যন্ত তাদের কিন্তু কোনো প্রকার এই ইফেক্ট করছে না, এটা করবে না। এর উপরে যারা তাদের। তবে হ্যাঁ, এটা ঠিক, এখানে আমাদের দেশে কিন্তু দেখেন যে কোনো একটা আইন, আমরা এনবিআরও যে কোনো একটা আইন করি যখন খুব সুন্দর করে করি এবং অনেক ভালো উত্তম কথা ভেবে চিন্তে করি, কিন্তু আসলে আমরা প্রয়োগের সময় ওইটাকে আর সেই অবস্থায় পাই না, যার জন্য এই যে ভুল বোঝাবুঝি গুলো হয়। যেমন এখানে আমি অন্যভাবে বলি, কেউ হয়তো অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যেই আমি 15 লাখ টাকা পর্যন্ত বললাম সুদের হার কমবে না যাবে, তখন অনেকে হয়তোবা ওই টাকা ভাঙিয়ে 15 লাখ করে হয়তো রাখবে, তখন আমি সেটাকে আবার ধরবো কিভাবে? এগুলোর নানান ধরনের ব্যাপার আছে, মানে সেই ব্যাপারগুলো থেকে সকলের দিকে খেয়াল রেখে এইটার প্রভিশন থাকবে। মানে ধরেন একজনের অনেক টাকা থাকলে সে অনেকগুলো 15 লাখ টাকা করে তিনি করতে পারবেন, সেই প্রভিশন থাকবে। আমি একটা কথা একটু বলি, একটা সেকেন্ড, একটা মিনিট বলবো। সঞ্চয়পত্র ম্যানেজমেন্ট যেটা এখন, এটা বাংলাদেশের মধ্যে বেস্ট পসিবল ম্যানেজমেন্ট। মানে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি এত সুন্দর ম্যানেজমেন্ট হয়ে গেছে এটা, কারণ এখন আর কেউ ওই মানে এক নামে একটা লিমিট এক্সিড করে কোনো সঞ্চয়পত্র কিনতে পারে না। 2-3 বছরের মধ্যে এই সঞ্চয়পত্র টোটাল গার্বেজ ক্লিন হয়ে যাবে। মানে এখন একদম সরাসরি ব্যাংকে গেলে ব্যাংক অ্যাকাউন্ট লাগে, আইটি কানেক্টেড লাগে, সেন্ট্রাল ডাটাবেজে চলে যায়, ওই দিনে একদম ইন্টারেস্ট এসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, একটা সেন্ট্রালাইজ ডাটাবেজ হয়ে গেছে। আগে যেটা ছিল বাংলাদেশ ব্যাংক বা পোস্ট অফিস অথবা সঞ্চয় ব্যুরোর সঙ্গে সমন্বয় ছিল না, এটা এখন নাই। মানে ডিজিটাল বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোধহয় এই জিনিসটা, এই যে টোটাল ডাটাবেজ করা আর কি। এই জন্য স্যার এখন আর স্যার ওই যে ভায়োলেট করা সম্ভব না। আই এম সরি, জাস্ট আমি একটা প্র্যাকটিক্যাল, আমিও অবাক হয়েছি আর কি, যে গত 2-3 বছর হয়েছে এটা হয়েছে। না, আই ফুললি এগ্রি উইথ ইট, এবং আমরা এটা দেখছি যে খুব ভালো হচ্ছে, কিন্তু তারপরেও বলছি বাঙালির বুদ্ধি কিন্তু আপনি হয়তো ওই এক ব্যক্তির নামে কিনবে না, সে নানান ব্যক্তির নামে কিনবে। আমরা তো দেখছি, আমরা তো দেখলাম যে একজন কন্ট্রাক্টরের বাসায় তার মায়ের নামে 109 কোটি টাকার এফডিআর পাওয়া গেল। তাহলে হোয়াট ইজ দ্য ব্যাংক ডু? সেখানেও প্রশ্ন করেনি। তা সুতরাং এটা হচ্ছে কি, আমাকে একটা সামাজিক অবস্থায় বাস্তবতায় দেখতে হবে। আই এম ফুললি যে যারা নিম্ন মধ্যবিত্ত বা তাদের সঞ্চয়ের, যেহেতু অন্য জায়গায় আমাদের দেশের পরিবেশ, সামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য করার, বিনিয়োগের ইভ্যালির নাটক আমরা জানি, বা আরো অনেক কিছু। এর আগে এই আপনার ডেস্টিনি, এসবগুলো সুগাতি বেড়ে যাচ্ছে যে এই ধরনের জিনিসগুলো ঘটছে, তখন মানুষ কিভাবে আস্থায় আসবে?
সুতরাং ওই দিকটাও লক্ষ্য রাখতে হবে। সেই জন্যই শামসুদ্দিন সাহেব যথেষ্ট বলে গেছেন যে আমাকে একটা একটা সমন্বয়ের একটা পথে রাখতে হবে। সেটা হচ্ছে এরকম, আমি এদিকেও কমাবো, দেখতে হবে ওদিকেও যেন তার সে ওর আর একটা সহজ সুন্দর অবস্থার বা পথে পায়। কারণ এইটা কিন্তু সরকারের শুধুমাত্র আয় করার বা শুধুমাত্র সাবসিডি দেওয়ার ইনস্ট্রুমেন্ট না, সঞ্চয়পত্র কিন্তু এট দ্য সেম টাইম অর্থনীতিকে একটি স্বাস্থ্যগত, ওই যে বললাম ডায়াবেটিসের একটা, অন্তত ডায়াবেটিস কন্ট্রোলেরও একটা ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে সঞ্চয় বিনিয়োগ এই দুটোর পরিস্থিতি আমি যদি একই সাথে পুঁজিবাজারকে যদি স্বচ্ছ করতে পারি, আমি যদি একই সাথে অন্যান্য ধরনের ব্যাংকের নিরাপত্তা বা এই ব্যাপারগুলোকে দেখতে পারি, আপনি যথার্থ বলেছেন একবার সঞ্চালক, আপনি বলেছেন স্বাভাবিক মন্ত্রী, আপনি বলেছেন যে একদিকে ইভ্যালিন নিউজও দেখছি, আবার ওদিকে দেখছি সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। হ্যাঁ, এটা কাকতালীয় ভাবে ঘটে গেছে। এইরকম পরিস্থিতিতে কিন্তু এই যতই নীতি কথা বলি, ভালো কথা বলি, ব্যাখ্যা করি, এটা আসলে হবে না। কারণ আমাকে দুই দিকই লক্ষ্য রাখতে হবে। আমি ওদিকে প্রতারিত হওয়ার সুযোগ বা নানান ধরনের ফাঁদ পাতার বিষয় থাকবে, সেখানে আমি কিছু আসলে প্রশ্নটা আস্থার, আমরা যেমন করে বলি না কেন, প্রশ্নটা আস্থার। এবং এই আজকে হয়তো শিরোনামে কাকতালীয় ইভ্যালি আছে, কিন্তু ইভ্যালির বাইরেও তো কত রকমের প্রতিদিনই তো এইসব আমরা দেখছি। আজকে হলমার্ক, কালকে এসএন গ্রুপ, পরশু অমুক সমুক, কোনোটাই তো কন্ট্রোলের মধ্যে নাই। 1 বছর আগেও কিন্তু এই ইভ্যালি নিয়ে যখন নাকি প্রশ্ন তোলা হলো, একেবারে নাকের ডগায় সরকারের বড় বড় প্রোগ্রামের মধ্যে ইভ্যালি স্পন্সর দিয়ে ভেলকি বলে কিন্তু এত শুধু সাধারণ মানুষের টাকা মেরে দিল, সেটা আমরা কিন্তু করতে দেই। এইরকম একটি অবস্থায় তখন মানুষ যারা নাকি একটু নিরিবিলি থাকতে চায়, তারা নিশ্চয়তাটা কোথায় পাবে? এই আস্থার প্রশ্নটাই নিয়েই আমাদের আসলে বিটুইন দ্য লাইন, নিরাপদ বিনিয়োগ নাকি ফটকাবাজিতে। স্যার অনেকক্ষণ ধরে মনে হয় যোগ করার চেষ্টা করছেন না, ডক্টর শামসুল আলম স্যার, আমি একটু লক্ষ্য করেছি। স্যার যোগ করবেন, আমি তারপর সারোয়ার ভাইয়ের কাছে বাকি প্রশ্নের উত্তর নিয়ে জি না, যোগ করার যে বিষয়টা আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে, আসলে ওই যে ব্যাংকার তার সঙ্গে একমত। এখন এটা সরকার ঋণ নেওয়ার একটা উপায় বা অস্ত্র, সরকার ব্যাংক থেকেও ঋণ নেয়, আর আমাদের যে বাজেটে যেটা বললেন ডক্টর আব্দুল মজিদ, যে বাজেটে এটার উল্লেখ থাকে যে ব্যাংক থেকে কত নিব, সঞ্চয়পত্র থেকে কত নিব। দেখা যাচ্ছে সঞ্চয়পত্রের যা লক্ষ্য নির্ধারণ করা হয় 3-3.5 গুণ বেশি বিক্রি হয়ে যায়। এবং এটা মনে রাখতে হবে, সঞ্চয়পত্রের যে ঋণ সেটি কিন্তু ব্যয়বহুল সরকারের জন্য, অনেক সুদের ঋণ যখন ব্যাংক থেকে নেয় আরো অনেক কমে, অর্ধেক কমে সরকার নিতে পারে। এখন এইটা একটা জিনিস, এটাও বুঝতে হবে যে এক ধরনের সহায়তা দিচ্ছে আমরা নিরুপায় নিম্নবিত্তদের বা নিম্ন মধ্যবিত্তদের, এটা সত্য। আবার এই বিশাল অঙ্কের যে আমরা 42-43 কোটি টাকার যে সঞ্চয়পত্র বিক্রি হয়, গত বছর তো আমাদের মনে আসে 47,000 কোটি টাকা বিক্রি হয়েছিল, এটা একটা বিশাল অ্যামাউন্ট। এটা হলো কি, সরকার তো নিয়ে এটা জমিয়ে রাখে না টাকাটা, সরকার কিন্তু বিনিয়োগ করে, অর্থাৎ ব্যক্তি খাতের বিনিয়োগটা সরকার নিয়ে নিচ্ছে। আপনারা সকলেই জানেন, মোটা দাগে বলি, সরকার ব্যবসায়িক খাতে বিনিয়োগ কিন্তু খুব সফল না, এবং সেটাও আবার ব্যয়বহুল। কাজে ব্যক্তি খাতে বিনিয়োগটাই আমরা উৎসাহিত করতে চাই, কারণ সেখানে জবাবদিহিতা, নিজের স্বার্থ, নিজের প্রফিট যেভাবে ম্যানেজমেন্ট হয় বেসরকারি খাতে বা ব্যক্তি খাতে, তো এই বিশাল একটি অঙ্ক রাখছে আমরা সরকারি খাতে বিনিয়োগের জন্য। সরকারিরা দিচ্ছে, সহায়তা হিসাবে দিচ্ছে, কিন্তু এর সুযোগ কিন্তু আমরা নিচ্ছি অনেক বড়রা, নিম্নবিত্ত চেয়ে বড়দের কিন্তু অনেক বেশি। আপনি যদি খোঁজ নিয়ে দেন যে বিনিয়োগ অনেক বেশি ওই নিম্নবিত্ত সাধারণের জন্য, যেটা হতে পারে একটা স্ল্যাবটা 15,000 বা 20,000, 15 লক্ষ বা 20 লক্ষ। এই নিম্নবিত্তদের বিষয়টা বোধহয় নিশ্চয়ই ভাবা হয়েছে এবং ভাবা যায়। বাকিদের জন্য কিন্তু আমাদের ওইটা কি বলবো, কুম্ভীর আশ্রয় না ফেলাই বোধহয়, কারণ এটা অর্থনীতিকে এক ধরনের বিচ্যুতি ঘটাচ্ছে। এই যে বিনিয়োগের ক্ষেত্রে বললাম, যে বিনিয়োগ হতে পারতো, উজ্জীবিত হওয়া দরকার। অর্থনীতিতে সরকার চাচ্ছে, আপনারা জানেন সকলে, এটা ঘোষিত নীতি যে সরকার এখন অর্থনীতিতে বহু টাকা সঞ্চালন করতে চাচ্ছে যাতে বিনিয়োগ বাড়ে কোভিডকে মোকাবেলার জন্য। আবার সেই কারণে কিছুটা কিন্তু একটু
যদিও নিয়ন্ত্রণে আছে এখনো 5.5% খুব বেশি নয়, একসময় 14-15% ছিল। তো সেই অর্থে ইনফ্লেশনে যাতে না বাড়ে, আবার বিনিয়োগও যাতে হয়, কাজেই এই বিনিয়োগটা সঞ্চয়পত্রের উচ্চবিত্ত যারা পেনশন আর বড় বড় মানে ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে যারা রাখছেন, তারা যদি একটু বিনিয়োগের দিকে যান, সেটা রাষ্ট্রের জন্য ভালো হওয়ারই কথা। আচ্ছা, তারা যদি বিনিয়োগের দিকে যান, কোথায় আবার নিরাপদ বিনিয়োগের সুযোগ আছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়, আবার ওই আস্থার জায়গা। কিন্তু আমি ওই পুরনো প্রশ্নের শেষ অংশটুকু আমি একটু শুনতে চাই। মানবিক যে দাবি, একটি মানবিক রাষ্ট্রের কাছে যে দাবি, সেই দাবি যে অযৌক্তিক নয়, ওই জায়গাটুকু আমাদের ছেড়ে সারার ভাই প্রারম্ভিক বক্তব্যটুকু দিয়েছিলেন। প্রশ্নটি অযৌক্তিক নয়, কেন অযৌক্তিক নয় সেই ব্যাখ্যাটি শুনবো। এটা অযৌক্তিক, আমি বলি কথাটা, এই যে সঞ্চয়পত্রের ধরেন ইনভেস্টমেন্ট ইমব্যালেন্সের যে কথাটা ডক্টর মজিদ বা শামসুল আলম স্যার বলেছেন, এটাতে কোনো আসলে বিতর্ক নেই। মানে ক্লাসিক্যাল অর্থনীতিতে এই বিষয়টার কোনো বিতর্ক নেই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম ক্লাসিক্যাল অর্থনীতিতেও সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দেয়। কিন্তু সরকারেরও আবার একটা বিষয় আছে কি, যে সরকার তো নিজের টাকার গাছ নাই, কারো কাছ থেকে নিয়ে কাকেও দেয়, এবং মাঝখানে তারা যেটা এনশিওর করে সুশাসন এবং এনশিওর করে যে একটা সামাজিক ভারসাম্য, এটার বিনিময়ে একজনের পকেট থেকে টাকা নিয়ে আরেকজনকে ডিস্ট্রিবিউট করে। দিস ইজ অ্যাকচুয়ালি মোদ্দা কথা সরকারের কাজ। তো সেই জন্য ভর্তুকি দেওয়াটা সরকারের একটা দায়িত্ব। এটা আপনি ধরেন পৃথিবীর শ্রেষ্ঠতম ইকোনমি গুলোতেও এগুলো আছে। মানে এটা ইউরোপকে যদি আপনি বলেন ক্যাপিটালিজমের পিক, সেখানেও আছে। আপনার আমেরিকাতে তো দেখলেনি যে কোভিড কালীন তারা কিভাবে টাকা পয়সা দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে ভর্তুকিটা আমি কোন খাতে দিব এবং কিভাবে দিব। ধরেন সরকার যদি কিছু ব্যবসা ম্যানেজ করে এবং সেই ব্যবসাগুলো যদি ফেল করে এবং সেখানে যদি বছরের পর বছর ওখানে পুঁজি যোগান দিতে হয় হাজার হাজার কোটি টাকা, সেটাও কিন্তু একটা ভর্তুকি। তো ওই ভর্তুকিটা আপনি দিবেন, নাকি এই যে সঞ্চয়পত্রের মাধ্যমে কিছু মানুষকে ভর্তুকি দিবেন, এগুলোর জন্য একটা হার্ড ডিসিশন নিতে হয়। একদম আমি অযৌক্তিক নয় কথাটা আমি এই জন্য বলেছি, কারণ ভর্তুকি একটা যৌক্তিক বিষয়। এটাতে যে যতই গল্প করেন না কেন, ক্লাসিক্যাল ইকোনমি, ইনভিজিবল হ্যান্ড, অ্যাডাম স্মিথ, যাই বলেন না কেন, ভর্তুকি আপনার আছেই। কিন্তু ভর্তুকিটা আপনি কোথায় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? ধরেন প্রশাসনিক অপচয়ও কিন্তু একটা বিরাট ভর্তুকি। ধরেন যে কোনো একটা প্রজেক্টে এক্স অ্যামাউন্ট টাকা খরচ করার কথা, তার সাথে বেশি হয়ে যাওয়াটাও কিন্তু একটা বিরাট ভর্তুকি। তেমনি আপনার যে কোনো প্রশাসনের আপনার কতগুলো মানে চমৎকার দিক থাকে। একটা হলো যে ধরেন ডে টু ডে ম্যানেজমেন্ট। সো ডে টু ডে ম্যানেজমেন্ট আপনার হাতের কাছে যেটা পেলেন, এটার সঙ্গে এটা বল জাগল করে, ওইটা করে, এটা করে, সেটা ব্যালেন্স করে দিয়ে দিলেন। এখন যদি সফট টার্গেট যাকে দিলে আপনার পলিটিক্যাল ব্যাকল্যাশ হবে না, অথবা আপনার অন্য ঝামেলা হবে না, আপনি সেখান থেকে ভর্তুকি কমিয়ে আরেক জায়গায় দিয়ে দিচ্ছেন। এটা কিন্তু এক ধরনের ম্যানেজমেন্ট। আবার আরেকটা ম্যানেজমেন্ট আছে যে আপনি প্রপার একটা ম্যাক্রো ভিউ নিলেন, একটা ইনোভেটিভ ম্যানেজমেন্ট আনলেন, যে আমি ওভারঅল ম্যানেজমেন্টের কস্ট কমিয়ে এনে কি করে ভালনারেবল গ্রুপকে ভর্তুকি দেব। এই বিষয়গুলো কিন্তু চিন্তার বিষয়, এবং এই জন্যই আমি অযৌক্তিক কথাটা বলেছি নয়, এই জন্য বলেছি। ধরেন আজকে সঞ্চয়পত্র খাতে সরকার যেই পরিমাণ ভর্তুকিটা দিচ্ছেন, আবার অন্য খাতে আপনার কিভাবে ওই ভর্তুকিটা যাচ্ছে এবং সেটার ইকোনমিক ইম্প্যাক্ট কি, সেটার সোশ্যাল ইম্প্যাক্ট কি, আর এটার সোশ্যাল ইম্প্যাক্ট কি, এই জিনিসগুলো ইভালুয়েট যদি করা হয় এবং সেখানে যদি একটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট প্রসেস আনা হয়, তাহলে কিন্তু আমার ওই অযৌক্তিক নয় কথাটা থেকে। আর আরেকটা কথা হলো যে প্রশাসনের একটা অদ্ভুত বিষয় থাকে, সেটা হলো আপনার ইনোভেটিভ মানে ইনিশিয়েটিভ নেওয়া এবং একটা ইনোভেটিভ প্রশাসন করা। যেমন ধরেন এই যে আপনারা এখন একটা জিনিস দেখছেন যে ইভেলি নামে একটা জিনিস হয়েছে, ওকে ফাইন, এটা নিয়ে আমরা সবাই সমালোচনা করছি। বিশ্বে প্রযুক্তি পরিবর্তিত হয়, প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের মনন পরিবর্তিত হয়, তার সঙ্গে সঙ্গে প্রসেসগুলো পরিবর্তিত করতে হয়, সুশাসনের বিধিগুলো পরিবর্তিত করতে হয়, এবং সেই পরিবর্তন করার জন্য যে সবচেয়ে বেশি যেটা দরকার, কোথাও না কোথাও একটু ধরতে হয়, হাল ধরতে হয়। আপনি যত জোরেই নৌকা চালান না কেন, যদি আপনি হাল না ধরেন তাহলে কিন্তু এটা হয় না।
তা আমাদের এখানে দেখা যাচ্ছে যে যখন কোন একটা ঘটনা ঘটতে থাকে, একদল বলে এটা বাংলাদেশ ব্যাংক করা উচিত ছিল, আরেক দল বলে এটা বাণিজ্য মন্ত্রণালয় করা উচিত ছিল, আরেকজন বলে এটা কি জানি বলে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা উচিত ছিল, কি জানি একটা অদ্ভুত ডিসইন্টিগ্রেটেড প্রসেস কাজ করে। হ্যাঁ, কিন্তু ধরেন আমার চোখের সামনে যদি একটা অন্যায় ঘটে থাকে, আমি যে কোনো একটা সাধারণ নাগরিক হতে পারি, বা আমি সরকারের যে কোনো একটা যে কোনো একটা ডিপার্টমেন্টে থাকতে পারি, আমি যে একটা ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটাকে আটকিয়ে সেখানে যদি আমি একটা এফিসিয়েন্সি আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ছোটখাটো ভর্তুকিগুলো নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা করার কিন্তু অনেক স্কোপ থাকে না আর কি। এটা আমি খুব ক্ষুদ্র জ্ঞানে, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষরা আছেন, আমার বেয়াদবি নিয়ে না, আমি এইভাবেই জিনিসটা বলছি আর কি, যে অযৌক্তিক কথাটা আমি এই জন্য, অযৌক্তিক নয় কথাটা আমি এই জন্য বলেছি যে আপনাকে বল জাগ্রত সরকার সবসময় করবে, কারণ এটা সরকারের বিভিন্ন আপনার স্টেক হোল্ডার গ্রুপ থাকে, যে কাদেরকে তারা কিভাবে ম্যানেজ করে সুশাসন আনবে কিংবা সামাজিক নিরাপত্তা সৃষ্টি করবে, ওই বল জাগরিতে আমি জানি না আর কি কোনটা করলে কোনটা ইফেক্টিভ হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে অপচয়ও একটা বিরাট ভর্তুকি এবং ব্যবসার নামে টাকা হারানো একটা বিরাট ভর্তুকি। সো এই বিষয়গুলোকে নজর দেওয়াটা বোধহয় অনেক কঠিন কাজ, বা সেখানে অনেক নজর দিলে অনেক বেশি সমস্যা হতে পারে, সেজন্য সফট টার্গেট গুলো অনেক সময় বেশি উপযোগী থাকে আর কি, আমি এইভাবেই মনে করি। অনেক ধন্যবাদ। একেবারে ঠিক জায়গায় আমরা যেখানেই নিরাপদ বিনিয়োগ নাকি ফটকাবাজি, যেই একেবারে ভেতরকার বার্তাটি দেবার চেষ্টা করেছি, সরওয়ার ভাই দুটোকে একসাথে করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কখন কে কোন উদ্যোগটি নেবেন সেটা নিয়ে। এখনো যদি আমরা একেবারে গরম গরম ইভ্যালির খবরটা নিয়েই বলি, এখনো এই কথা যে 1.5 বছর আগে যখন নাকি ইভ্যালি নিয়ে প্রশ্ন করা হলো, তখন কে কোথায় কোন দিক থেকে উদ্যোগ নেবেন কেউ সিদ্ধান্ত নিতে পারেনি, এবং আমরা করতে দিয়েছে চোখের সামনেই। এবং এরকম একটি ভাওতা, ফটকা, এই জাতীয় শব্দ ব্যবহার করে নাকের ডগায় গরিব মানুষের, অথবা কিছু হঠাৎ করে নানান কিছুতে লোভ করে বসে সেরকম সরল কিছু মানুষের টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে। তো সেই দায়টা যখন নাকি নিচ্ছে না বা সুশাসনের অভাব থাকছে, তখন যে কোনো ছোটোখাটো এরকম সংশোধন, সংস্কার, সেখানে গেলেও মানুষের এক ধরনের ভীতি তৈরি হয়, ভয় তৈরি হয়। সেই ভয়টা দূর করার দায়িত্ব তো সরকারের। আমরা যাব একটা ছোট্ট বিরতির পরে মাসুদ কামাল অনেক কিছু নোট করছিলেন, সম্ভবত এই ফটকাবাজি, ইভ্যালি, আমাদের নানান অভিজ্ঞতা এসব নিয়েই যোগ করবেন বিরতির পরে। নিরাপদ বিনিয়োগে নাকি ফটকাবাজিতে, এই শিরোনামে আমরা কথা শুনছি। বিরতিতে যাবার আগে বলেছিলাম যে মাসুদ কামাল আবার মুখ খুলবেন, কারণ বলেছেন যে এখানে অর্থনীতিবিদেরা, ব্যাংকার যারা আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন, সবাই যার যার মতো করে ব্যাখ্যা দিবেন, কিন্তু সাধারণ মানুষের যে মন সেটা তো সাংবাদিকরাই ভালো করে বোঝেন, এবং সেখানে কিছু বাস্তব অবস্থা এবং সেটার বিচারে অনেক সময় অর্থনীতি বিচার করা হয়। মাসুদ কামাল কি যোগ করবেন? দেখেন, আমি তো আসলে অর্থনীতি অত ভালো বুঝি না। অর্থনীতি একদমই করবেন না। হ্যাঁ, অর্থনীতি আমি বুঝি না, করবো কি হবে, বুঝি তো না। তো কিন্তু আমি তো ভাই কিছু কিছু মানুষ বুঝি, তাই না? আমাদের এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী কিছু কথা বললেন যে এখানে অনেক সময় শৌখিন বিনিয়োগ হয়। তো আপনারাও কিন্তু কেমন যেন লোক, যেমন আপনারা কিছু লোকের বক্তব্য নিয়ে আসলেন, এদের কাউকে দেখে কি আপনার কাছে শৌখিন বিনিয়োগকারী মনে হয়েছে? মাননীয় মন্ত্রীর কাছে কি মনে হয়েছে? আমার কাছে মনে হয় নাই। এটা আমার চোখের সমস্যা হতে পারে, আমার বোঝার সমস্যা হতে পারে। ভিডিওতে যাদেরকে দেখেছে সেটা শৌখিন মনে হয়নি, সেটার জন্য উনি অনেক মানে কি বলবো সমবেদনা প্রকাশ করেছেন, কিন্তু এর বাইরে ওই যে স্ল্যাব, ওই 30 লাখের উপরে যেটা, সেটা শৌখিন বলেছেন। আমি বলছি কথাগুলি। যেমন আরেকটা কথা বলেছেন যে যারা 15 লাখ টাকা পর্যন্ত জমাতে পারে তাদের জন্য কোনো সমস্যা নেই, যাদের 20 লাখ টাকা জমায় তারা গরিব না, অথবা তাদেরকে দরিদ্র মনে করার কোনো কারণ ওনার কাছে মনে হয়নি। এই কথাটাও আমার কাছে মনে হয়, মানে আমার কাছে স্বাভাবিক, গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কারণটাকে আমি আপনাকে বলি। দেখেন, সব অবসরপ্রাপ্ত ব্যক্তি কিন্তু সচিব নন। প্রচুর বেসরকারি লোক আছে, বেসরকারি চাকরি করে, ওনারাও কিন্তু অবসর পান, ওনারাও কিন্তু বৃদ্ধ হন, ওনারাও কিছু টাকা জমান, ওনাদের ফ্ল্যাট নেই,
তো এখন ওনারা যে টাকাটা জমাচ্ছেন স্কুল শিক্ষকদের সেটা কথা কি চিকিৎসা, বলবো, ওনারা তো চিকিৎসক পেনশনও পান না। জি, লক্ষ্য করেন ওনারা কিন্তু আচ্ছা এই সরকার কি বল সরকারি কর্মচারীদের জন্য, এই সরকার কি আমাদের মতো মানুষের জন্য না যারা কোনোদিন সরকারি চাকরি করেনি? তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা, এটা আমাদের কথা কে ভাববে? আমরা কি আরেকটা বেসরকারি জনগণের সরকার করি কামনা করি? তা তো না। আমরা তো চাই যে এই সরকার যে চিন্তাটা করবে ওনারা সবার জন্যই করবে, তাই নয় কি? এইগুলি কতগুলি বিষয় তা আমার কাছে না খুবই মানে মনে হলো। এবার তবে উনি একটা চমৎকার সত্য কথা বলেছেন, সেটা হলো কি আমার কাছে খুব ভালো লাগছে কথাটা। সে কথাটা হলো উনি বলেছেন যে সরকার যে টাকাটা নেয় নিয়ে সরকার কি করে? সরকার তো বিনিয়োগ করে। এক্স্যাক্টলি। কিন্তু উনি বলেছেন যে সরকারি বিনিয়োগের অভিজ্ঞতা সুখকর নয় এবং এই জন্য উনি সরকার চাচ্ছে সরকার বেসরকারি বিনিয়োগকে, ব্যক্তি খাতে বিনিয়োগকে উৎসাহিত করছে। আমার প্রশ্ন হলো ভাই আপনি সরকারে আছেন, সরকারি বিনিয়োগ সুখকর নয় কেন? সরকারি বিনিয়োগ সুখকর নয় এই কথা তো আমি জনগণ আপনার কাছে শুনতে চাই না। আসলে তাহলে কি আপনি সরকার হিসেবে ব্যর্থতা পরিচয় দিচ্ছেন? আপনি কেন বিনিয়োগ সুখকর করতে পারছেন না? আমি কেন একটা সরকারকে ওখানে বসিয়েছি যারা বলবে যে আমাদের কর্মকাণ্ড সুখকর নয়? কেন? এই কথা তো আপনি শুনতে আগ্রহী না। তো ঠিক আছে, আপনার আত্মোপলব্ধি আমি মনে করি যে এটা সরকারের আরো বৃহত্তর যারা আছেন তারা বুঝবেন। কিন্তু তাও আমার কাছে ভালো লাগছে এই কথাটা যে আমাদের ব্যাংকার যিনি আছেন সরোয়ার সাহেব, ওনার কাছে কথা আমার খুব চমৎকার লাগছে। উনি তো বলে যাচ্ছেন, ওগুলো আমি রিপিট করতে চাই না। ওনার কাছ থেকে আমি একটা শব্দ নিব, সেই শব্দটা হলো উনি বলেছেন যে এই সমস্ত ভর্তুকির ক্ষেত্রে সরকার অনেক সময় সফট টার্গেট খুঁজি। এই লোকগুলো, এই মধ্যবিত্ত লোকগুলো আসলে সফট টার্গেট। এরা আন্দোলন করতে পারে না, এরা স্লোগান দিতে পারে না, এরা হাহাকার করে যে আমার কি হবে, আমার কি হবে। যেহেতু টার্গেট সফট, এরা কিন্তু আপনার গার্মেন্ট ব্যবসায়ী না। গার্মেন্ট ব্যবসায়ীদের সব দাবি সরকারকে মানতে হয়, কারণ তারা সফট না, তারা স্ট্রং। তবে একটা কথা সরকারের মাথায় রাখা উচিত, সব সময় সফট থাকে না। ঠেলতে ঠেলতে যখন আপনি বিড়ালকে একদম দেয়ালের পাশে নিয়ে যান না, তখন বিড়াল আর সফট থাকে না। এই জিনিসটা সরকার যত বেশি মনে রাখবেন তত সরকারের জন্য ভালো হবে। সরকারের পক্ষ থেকে স্যার কি কিছু বলবেন কিনা? ডক্টর শামসুল আলম। আমাকে বলতে বলছেন? জি স্যার। আমি বলবো মানে সরকার সব ক্ষেত্রেই খুব লাভবান হবে ব্যবসা করলে, এটা হলে তো ভালো হতো। আমার তো বাস্তব অভিজ্ঞতায় সরকার ব্যবসা করলে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, এটা স্বীকার করবেন যারা অর্থনীতির অন্তত ক বুঝেন, খুব সফল হয় না। এটা যদি ভিন্ন রকম সরকার ব্যবস্থা হয় সেটা ভিন্ন, বা কমান্ড ইকোনমি হয় সেটা ভিন্ন। কিছুটা মুক্ত বাজার অর্থনীতি, কল্যাণ রাষ্ট্রেও সরকার ব্যবসা বাণিজ্যে খুব একটা যে সফল হয় না, এটা এখানে যারা আছেন আমি আশা করি দ্বিমত করার কিছু নেই। আর শৌখিন আমি যাদের বলেছি উনি কিন্তু একটা সামগ্রিক মোটা দাগে জিনিসটাকে জেনারেলাইজড করে ফেলছেন, মানে সরলীকরণ। আমি যে দরিদ্রের কথা বলেছি, আমি বলেছি তারা এটা পেতে পারে যোগ্য, যেহেতু সামাজিক সুরক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে শক্তিশালী নয়। কিন্তু এর আড়ালে কর্পোরেশন, কোটিপতি, সাবেক সচিব বা ব্যবসায়ী, কর্পোরেট হাউস, সেটাকে আমি বলেছি অনেকে রেখে দিলাম, অনেকগুলো টাকা থাকলো, ভালো একটা ইন্টারেস্ট পাওয়া যায়, সেটা বলো, সেটাকে আমি বলেছি সেই অংশ বিশেষটা হলো শৌখিন। আরেকটা মনে রাখতে হবে, উন্নত দেশে ভর্তুকি আছে আমরা বলি, এটা ঠিক, উন্নত দেশে অনেক ভর্তুকি দেয়, কৃষিতে দেয়, কিন্তু যে ট্যাক্সটা আদায় করেন কৃষি যে বছর ভালো হয় সেটা কিন্তু আর বলি না, সেটা কিন্তু ভর্তুকির চেয়ে বেশি সেই অ্যামাউন্টটা। আর যে সঞ্চয়পত্রে আজকে আমরা কথা বলছি, আমাদের সে সঞ্চয়পত্র একটা মানে কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি থেকে চালু হয়েছিল। উন্নত দেশে কিন্তু এই সঞ্চয়পত্র বলে কিছু নেই, সেখানে সামাজিক সুরক্ষা আছে, সোশ্যাল ইন্স্যুরেন্স আছে, সেটা চলে যায়। চিকিৎসা ব্যবস্থাটা রাষ্ট্রের হাতে থাকে, কাজে জনগণ খুব দুর্দশাগ্রস্ত হয় না। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ধনী হোক গরিব হোক ভাতা পেয়ে থাকে। তো সেই রকম সুরক্ষা ব্যবস্থায় আমাদের হয়তো একদিন সঞ্চয়পত্রের প্রয়োজন হবে না, যেহেতু আমাদের সুরক্ষা ব্যবস্থাটা খুব উন্নত নয় বা সর্বজনীন নয়, সে কারণে আজকে সঞ্চয়পত্রের কথাটা উঠেছে। সঞ্চয়পত্র একেবারে নিম্নবিত্ত, সর্ববিত্ত, প্রান্তিকদের জন্য অবশ্যই প্রয়োজন আছে, সেই সীমারেখাটা আমাদের বের করতে হবে। গড়ে এখন সঞ্চয়ের আমার মুনাফা কেটে নিল,
ঠিক হলো না, এই কথা আমি একেবারে স্বীকার করবো না। অবশ্যই উপরের অংশের থেকে 2% মুনাফা যদি কেটে নেওয়া হয় সর্বোচ্চ 30 লাখের বেশি, সেটা খুব বেশি হয়নি বলে আমি জোরের সঙ্গে বলবো, এবং আমি মনে করি সঠিক সিদ্ধান্ত হয়েছে। তাহলে স্যার মিনিমাম যে স্ল্যাবটা সেটা একটু রিভিউ হওয়ার দরকার মনে করছেন, এটা কি আমি একটু পরিষ্কার করে এটা আমি বলতে পারি কিনা? মিনিমাম যেটা 15 সেটা আর একটু রিভিউ হতে পারে, সেটা বোধহয় আমি মনে হয় অযৌক্তিক মনে করি না। সেটা করে ফেলেছেন, তারা হয়তো চিন্তা ভাবনা করেই করেছেন, তবে এই সীমারেখাটা একটু বাড়ানো যেতেই পারে। আসলে 15 লক্ষ খুব নিম্ন হয়ে গেল সাধারণের জন্য, যারা এই যে ছবিগুলো দেখালেন তাদের জন্য এটা আসলে 15 লক্ষ, এটা আমার ব্যক্তিগত ধারণা। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটা ছোট্ট বিরতির পরে শেষ মন্তব্য সবার কাছ থেকে একটু একটু করে শুনবো। নিরাপদ বিনিয়োগে নাকি ফাটকাবাজিতে, এই শিরোনামে অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে আমরা যারা দর্শক যারা দেখছেন, যারা খুব আগ্রহ নিয়ে এই বিষয়টি নিয়ে সারাদিন ধরে এক ধরনের তোলপাড়ের মধ্যে ছিলেন, তারা যদি কেউ দেখে থাকেন অথবা যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ দেখছেন, নিশ্চয়ই ডক্টর শামসুল আলম স্যারের কথা শুনে কিছুটা হলে স্বস্তি পাবেন। অনেক সময় আমরা এইসব টকশোগুলোতে একরকম করে আলোচনাই করি, কিন্তু কোনো সমাধান বা কোনো একটা আশার আলো দেখতে পাই না। স্যার যে ইঙ্গিত দিয়েছেন যে হয়তো যে আমরা যেটাকে নিম্নবিত্ত বলছি বা যে স্ল্যাব, যে 15 লাখ টাকার কথা বলা হয়েছে, সেটা আরেকটু রিভিউ হয়তো করা উচিত বলে মনে করেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী যখন বলেন তখন সেটা আমরা মনে করি একটা আশারই সঞ্চার করে আমাদেরকে। একেবারে শেষ মন্তব্য ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার কি যোগ করবেন একেবারে খুব ছোট্ট 2-1 লাইনে? আমি অর্থনীতির পুরো চেহারার দিকে তাকাবার কথা বলবো। অর্থনীতিকে বারবার কয়েকবার উচ্চারিত হয়েছে যে সরকারি কর্মকর্তা, এমনকি সাবেক সচিব, তাদের কথা বলা হয়েছে। এটা বুঝতে হবে সচিবদের মধ্যে যারা আছেন তারা যে সময় রিটায়ার করেছিলেন তখন বেতন কত ছিল, আর এখনকার যারা রিটায়ার করেন তাদের বেতন কত। আপনি যদি বৈষম্য সব জায়গায় তৈরি করে ফেলেন বা রাখেন এবং তারপরে যদি এক পাল্লায় মাপেন, তখন কিন্তু এইটাই হয় না। আমাদের সংবিধানের কিন্তু প্রথম শব্দ প্রস্তাবনায় লেখা আছে, আমরা বাংলাদেশের জনগণ। আমরা বাংলাদেশের জনগণ, এই জনগণের ভিতরে সকলকে থাকতে হবে, অন্তর্ভুক্তিমূলক চেতনার একটা বিষয় থাকতে হবে। সুতরাং এই পলিসিতে আমি মনে করি যে যেটা সিলিং যেটা বলা হয়েছে, সে সিলিং অবশ্যই রিভিউয়ের দাবিদার রাখে এবং অবস্থার বেসিসে সমাজে একই সাথে নিরাপদ বিনিয়োগের ব্যবস্থাও করতে হবে বা থাকতে হবে, সেই পরিস্থিতির সৃষ্টি যেমন হবে, একই সাথে এটাও আস্থায় আনতে হবে যে আপনার কাছ থেকে যে বেশি সুদে যেটা সরকার নিচ্ছে সঞ্চয়পত্র, সেই সুদটা পে করতে হবে তো সরকারের করের টাকায়, সেই কর তো আপনারই টাকা, প্রাপ্য টাকা। এখানে উভয় পক্ষকেই ব্যাপারটা বুঝতে হবে যে আমি কর এখানে এই জন্যই কিন্তু আমি আবার মনে করি সরোয়ার যথার্থই বলেছেন যে এই জিনিসটাকে স্পষ্ট করতে হবে যে আমি কোথায় বিনিয়োগ করে কোথায় কাকে সাবসিডি দিচ্ছি। এই সাবসিডি দেওয়ার ব্যাপারে এখানে স্বচ্ছতা এবং সুশাসন বা এই বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে। অনেক ধন্যবাদ। থাকলেই আমি মনে করি। অনেক ধন্যবাদ। সাবসিডি দেবার ব্যাপারে স্বচ্ছতার বিষয়ে এই সারোয়ার শেষ মন্তব্য। আমি আসলে কতক্ষণ সময় জানি না, আমি যদিও সিম্প্যাথাইজ যে একটা গ্রুপের কিছুটা হলো সামাজিক সাবসিডি থাকা দরকার। ধরেন যারা রিটায়ার করেছেন, গৃহবধূ, যারা সমাজের কমপ্লেক্স ইনভেস্টমেন্ট মেকানিজম গুলো বোঝেন না বা বোঝার চেষ্টা করেন বা মাথায় ঢোকানোর চেষ্টা করেন না। আমি বলবো না যে বুঝেন না, এই কথা বলবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিকল্প যে ইনভেস্টমেন্ট সোর্স গুলো, এগুলোকে কিন্তু দাঁড় করাতে হবেই। ধরেন আপনার স্টক মার্কেটকে একটা ট্রান্সপারেন্সিতে এনে এবং আপনার বিভিন্ন গ্রুপকে ওইটার আস্থার মধ্যে এনে রিটেল ইনভেস্টরদেরকে ওখানে ঢোকাতে হবে। এটা শুধু ব্যাংক সুদের উপর নির্ভর করলে জীবন যায় না, এটা সত্যি কথা। এটা আপনাকে একটা বিকল্প আয়ের ব্যবস্থা করতেই হবে এবং
সেই দিক থেকেও কিন্তু যতই আমরা উই বার্ন আওয়ার ফিঙ্গার, আমাদের কিন্তু সেই চেষ্টাটা করে যেতে হবে। এটা আমার একটা অনুরোধ থাকবে আর কি, যে শুধু এটার উপরেই নির্ভর করে যে থাকলে চলবে না তা নয়। আরেকটা জিনিস, যতই কষ্ট হোক না কেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখন শুরু করেছেন যে একটা ভালনারেবল গ্রুপকে কিছু টাকা পয়সা দিচ্ছেন, মানে বিধবা ভাতা দিচ্ছেন। যেভাবেই হোক না কেন আমাদের একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা বিল্ড করতে হয়। এটার জন্য যত কষ্টই হোক না কেন এটা চেষ্টা করতে হবে। এটা আধুনিক অনেক টেকনোলজি হয়ে গেছে, এটা করা যেতে পারে আর কি। মানে আমার কথা হলো যে সঞ্চয়পত্রের উপরেই শুধু যে নির্ভর করে থাকতে হবে না, কিন্তু বিকল্প যেহেতু নেই এটার উপর তো আছি, কিন্তু বিকল্পগুলোকে যতই কষ্ট হোক না কেন হাঁটি হাঁটি পা পা করে হলেও এটাকে আনতে হবে। কারণ আজকের বাংলাদেশ 10 বছর আগের বাংলাদেশ নাই, 20 বছর তো বাদই দেন। মানে 10 বছর আগের বাংলাদেশে যে পরিমাণ বাজেট হতো আর আজকে যে বাজেট হয় এটা কিন্তু এক বাংলাদেশ নয়। 10 বছর আগে যে বাংলাদেশ থেকে গেছে সে আজকে বাংলাদেশে এসে অবাক হয়ে যাবে যেটা কি। সো সুতরাং আমাদের ওই আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু অন দ্য প্ল্যাটফর্ম, অন দ্য টেবল আনতে হবে। মানে এটা না হলে বিকল্প সৃষ্টি হবে না। তখন দেখা যাবে সঞ্চয়পত্রে ইন্টারেস্ট কমাচ্ছে, অথবা একে ভর্তুকি দিচ্ছে ও কেঁপে যাচ্ছে, কৃষকের সারের এটা করছে তো ও কেঁপে যাচ্ছে। সুতরাং এটা একটা ব্যালেন্স আনার দরকার। অনেক ধন্যবাদ সারার ভাই। ঘুরে ফিরে আপনার যে খুব প্রিয় একটা কি বলবো, অনেক সময় উপদেশ অথবা স্টেটমেন্ট সবসময় করেন যে আর্থিক খাতের সুশাসন, সেই সুশাসনের ব্যাপারে আমাদের শুভকামনা থাকলো। আশা করি আমরা আজকে অন্তত কিছু একটা নিয়ে অনুষ্ঠানটি শেষ করতে পারছি। আবার কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের পক্ষ থেকে ডক্টর শামসুল আলম, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী, যারা একটুখানি হার্টবার্ন যাদের সকাল থেকে হয়েছিল তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন, এবং তারা ফাইনালি তাদের সুদের টাকাটা তুলতে গিয়ে যেন অন্তত আজকে আপনার এই যে পরামর্শ, আপনার যে মনে হওয়ার কথাটি, সেটার যেন একটা প্রতিফলন পাই, এটুকু প্রত্যাশা থাকবে আজকের এই অনুষ্ঠান থেকে। ভালো থাকবেন সবাই।